আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে, প্রচার শুরু আগামীকাল। চিহ্নিত আসামি বা বিতর্কিত ব্যক্তি প্রচার চালাতে পারবেন না বলে ইসির সতর্কতা। তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। প্রথম দিন থাকছে 6 জেলায় সমাবেশ। ভারতীয় কূটনীতিকদের স্বজনদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেতিবাচক বার্তা, বলছেন বিশেষজ্ঞরা। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ মারা গেছেন। চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেতার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠি। ক্রীড়া ওয়েবসাইট ক্রিক ইনফোর দাবি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। আগামীকাল সারা দেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলছে ঢাকা মহানগরের 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। সেখানে আছেন সহকর্মী রোকসানা আমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য আমাদের জানান। আগেও যেমনটি বলছিলাম যে ঢাকার 13টি আসনে 138 জন প্রার্থীর জন্য 119টি প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। ইতিমধ্যে ঢাকার 13টি আসনে দলীয় এবং স্বতন্ত্র সহ অধিকাংশ প্রার্থী প্রতীক পেয়েছেন। আর দুপুর 1টায় রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমদ চৌধুরী গণমাধ্যমে তিনি ব্রিফ করেছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা দ্বিতীয় ধাপ শেষ করেছে এবং প্রত্যেক রাজনৈতিক দল আচরণবিধি মেনে চলবে এমনটি তাকে তারা আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন আগামীকাল প্রতিটি আসন ভিত্তিক পোস্টাল বুথ, তারা প্রতিটি আসনে একটি করে পোস্টাল বুথ স্থাপন করবেন। এবং এনসিপি প্রার্থী নাসির উদ্দিনের অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়। সেটি নিয়ে তিনি জানিয়েছেন যে তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে এখনো কেউ কোনো আবেদন ইসিতে করেনি এবং ইসি প্রার্থীদের সর্বোচ্চ গুরুত্ব যে বিষয়টি দিচ্ছে সেটি হচ্ছে প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি এবং আইন শৃঙ্খলা নিয়ে তারা খুবই সতর্ক অবস্থানেও আছেন, তেমনটি তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বলার মতো সর্বশেষ। আর ইতিমধ্যে অনেক প্রার্থীরাই চলে এসেছেন। ঢাকার 13টি আসনের 138 জন প্রার্থীদের মধ্যে অধিকাংশই চলে এসেছেন। তো এই পর্যন্ত এখনো পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম তাদের পরিচালনা করবে বিকেল 5টা পর্যন্ত। আসলে এখনো পর্যন্ত সময় আছে। এর মধ্যে 2-1 প্রার্থী যারা আসবেন তারা এসে তাদের প্রতীক বরাদ্দ নিয়ে যাবেন। আনিকা, ধন্যবাদ রোকসানা আপনাকে। রাজধানীর মতো সারা দেশেও নির্বাচনী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। রাজশাহীর 6টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আক্তারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা। রংপুরে 6টি সংসদীয় আসনের 44 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। এতে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন দলের 47 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুরের 5টি আসন থেকে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। আজ রাতে বিমানে করে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুরে যোগ দেবেন মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে। যাত্রাপথে শায়েস্তাগঞ্জের প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। বিকেল 4টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে জনসংযোগ ও 5টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। যাত্রাপথে সন্ধ্যা 7টায় তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশেও যোগ দেবেন। এরপর নারায়ণগঞ্জে সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন তিনি। প্রচারের অংশ হিসাবে আজ রাত 12টা 1 মিনিটে বিএনপির নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আগামীকাল নির্বাচনী পরিচালনা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8টা 15 মিনিটে বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। তারেক রহমানের সিলেট সফর ঘিরে প্রস্তুতি নিয়ে জানতে সহকর্মী রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, সিলেটে তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। অনেকে আপনাকে ধন্যবাদ। ঠিক আগেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার সফরসূচি নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে কিন্তু আপনি এবং আমাদের দর্শকরা জানতে পেরেছে যে তারেক রহমান আজকে রাতে সিলেটে আসছেন এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এই পবিত্র সিলেটের যে দুটি মাজার রয়েছে, সেই মাজার জিয়ারত করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতায় কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটা আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজকে রাতে তিনি আসবেন, আজকে রাতেই মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল ঠিক সকাল 11টায় এখানে তার আসার কথা রয়েছে। আমরা এখানকার যারা বিএনপির স্থানীয় নেতারা রয়েছেন, যেমন বিএনপির সিলেট জেলা বিএনপির যিনি সভাপতি কাইয়ুম চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে ঠিক 10টায় সমাবেশ শুরু করবেন। 9টার মধ্যে নেতাকর্মীদের আসার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তখন তারা বক্তব্য দেবেন। কিন্তু যখন চেয়ারম্যান এই মঞ্চে আসবেন তখন কিন্তু আর কেউ বক্তব্য দেবেন না। তিনি বক্তব্য দিয়ে তার যে নির্বাচনী প্রচারণার যে প্রথম সফর, যে নির্বাচনী প্রচারণা, সেটি তিনি শুরু করবেন এবং এরপর 7টি জায়গায় তিনি পথসভা করবেন বলা হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় জনসমাবেশে পরিণত হবে। আমরা যখন ঢাকা থেকে সিলেটে আসছিলাম তখন কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার যে স্পটগুলোতে তিনি পথসভা করার কথা রয়েছে সেগুলোতে দেখেছি। আমরা কিন্তু গত বিকেলেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা ভিড় করেছে। যেখানে সমাবেশ হবে সেই জায়গার কাজ চলছে। আর সিলেট যেখানে সমাবেশ হবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু তাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদেরকে এখানকার স্থানীয় নেতারা জানিয়েছেন যে আশেপাশের সিলেট বিভাগের আশেপাশের যে জেলার নেতাকর্মীরা তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। আরেকটি বিষয় জানিয়েছেন যে এই সিলেট বিভাগে যারা সংসদ সদস্য তারাও কিন্তু আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই মঞ্চে থাকবেন, তবে বক্তব্য শুধু তারেক রহমানই দেবেন। আজকে রাতেই তিনি আসবেন মাজার জিয়ারত করে। আগামীকাল সকাল থেকে এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশে বক্তব্য দিয়ে তিনি এবং বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আনিকা। ধন্যবাদ রাহুল আপনাকে। দর্শক, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন রাহুল রায়। এবারে অন্যান্য সংবাদ। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশ সরকারকে হয়তো নেতিবাচক কোনো বার্তা দিতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিষয়ে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আরও নানা প্রসঙ্গ। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বাংলাদেশে ঢাকা সহ মোট ৫টি অঞ্চলে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশন আছে। সেখান থেকে কূটনীতিক এবং হাইকমিশনে কর্মরত কর্মীদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তার আশঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এভাবে দেশত্যাগকে ভিন্ন চোখে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমাদের দিক থেকে তো আমাদের ধারণা ভিন্ন। আমরা তো তাদের জন্য কোনো শঙ্কার কারণ দেখি না। কিন্তু তারা সেটা সেই মতের সাথে সহমত নয়, সেই জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে হয়তো নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করে, তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমরা মনে করছি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, স্বাভাবিক অবস্থা আছে। তারা হয়তো ভিন্নভাবে দেখছে, নেতিবাচক মেসেজ দিচ্ছে, সেটাই দেওয়ার জন্য হয়তো তারা এটা করেছে। ভারত যা করছে সে বিষয়ে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন তিনি। এখানে তারা যেটা করতে চাচ্ছে সেটা যে ঠিক নয়, সেটা প্রমাণ করা বা সেটার জন্য কাজ করা, এটা আমরা করতে পারি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দেওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। আগামী 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। পলক আদালতকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেছেন, আসামিরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে। বহির্বিশ্বে গণহত্যার ঘটনা আড়াল করতে জয়ের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। পাল্টা যুক্তিতে প্রসিকিউশনের অভিযোগ অস্বীকার করেন আসামিপক্ষের আইনজীবী। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে করা মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। অব্যাহতি দরখাস্তে বলেছিলাম, উনার বিরুদ্ধে যে 3টি অভিযোগ এসেছে, যে জুলাই 24 সালের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে উনি ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছে। আমরা সেখানে বলেছিলাম যে উনার কোনো নির্দেশনার অথরিটি ছিল না। পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্টস করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই, এ সম্পর্কে সে জানতো না, এবং এই ধরনের কোনো লিঙ্ক বা লাইক কমেন্ট কোনো কিছু ছিল না। তারপরেও আমাদের বক্তব্যকে গ্রহণ না করে ট্রাইব্যুনাল চার্জ গঠন করেছেন। জনপ্রিয় অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে উত্তরায় লুবানা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 80 বছর। পরিবার জানিয়েছে উত্তরায় 12 নম্বর সেক্টর কবরস্থানে দাফন সম্পন্ন হবে। সুলতানা হিমুর রিপোর্ট। 70 থেকে 90 দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাবেদ চলচ্চিত্র জগতে যার অভিষেক হয়েছিল নৃত্য পরিচালনার মাধ্যমে। পরবর্তীতে নায়ক হিসেবে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। 1968 সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা পায়েল মুক্তি পায়। এছাড়াও মালিকা বানু, নিশান, পাপি শত্রু, রক্তশপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে তার ঝুলিতে। নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরায় 14 নম্বর সেক্টরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে গুণী এই অভিনেতার দাফন সম্পন্ন হবে। মানে আমার 2 হাত ছেড়ে দিয়ে ইলিয়াস জাভেদ স্মরণে চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় আজ সন্ধ্যা 6টা 20 মিনিটে চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান সাময়িকী। সুলতানা হিমু, চ্যানেল আই। আসন্ন টি-20 বিশ্বকাপে অনিশ্চিত বাংলাদেশ দলের অংশগ্রহণ। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এই বিষয়ে আইসিসি এখনও সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসির গভর্নিং বডিকে পিসিবি একটি চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো, যেখানে পিসিবি জানিয়েছে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য আজ বুধবার একটি সভা ডেকেছে আইসিসি। চ্যানেল আই সংবাদে এবারে নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে এবার অধিক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। রৌমারী ও রাজীপুর উপজেলা ছাড়া অন্য কোনো এলাকায় মৌ চাষ না হওয়ায় কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। তবে যাচাই বাছাই কার্যক্রম শেষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার কথা জানিয়েছে দুদেশের সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নদী অধিকার কর্মীরা। সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে, প্রচার শুরু আগামীকাল। চিহ্নিত আসামি বা বিতর্কিত ব্যক্তি প্রচার চালাতে পারবেন না বলে ইসির সতর্কতা। তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। প্রথম দিন থাকছে 6 জেলায় সমাবেশ। ভারতীয় কূটনীতিকদের স্বজনদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেতিবাচক বার্তা বলছেন বিশেষজ্ঞরা। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। চলচ্চিত্রের সোনালী যুগের অভিনেতার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠি। ক্রীড়া ওয়েবসাইট ক্রিক ইনফোর দাবি। দর্শক, পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।